আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাসে। আরটিভি ও চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজনের সঙ্গে আছি আমি ইউকয়ে আনন্দী। চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১৭তম বার্ষিকী। চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কোন প্রজাতন্ত্রী চীন নিজে উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে। এই অনুষ্ঠানে আমরা কথা বলবো বাংলাদেশ ও চীনা কমিউনিস্ট পার্টির বিভিন্ন দিক নিয়ে। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাম্যবাদী দল মার্ক্স পার্টি লেনিন পার্টি এর সাধারণ সম্পাদক এবং সাবেক শিল্পমন্ত্রী জনাব দিলীপ বড়ুয়া। আপনাকে স্বাগতম। এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যাপক বিখ্যাত অনুবাদক জনাব দং ইয়াওচেন, আপনাকে স্বাগতম। আজকে খুব খুশি হলাম আমরা দুজন সিনিয়র অতিথিকে পেয়েছি আমাদের অনুষ্ঠানে। আমার বিশ্বাস তারা আমাদের অনেক মূল্যবান মতামত প্রকাশ করবেন। আচ্ছা, প্রথম আমি দিলীপ বড়ুয়া সাহেবকে প্রশ্ন করব। আপনি বহুবার চীন সফর করেছেন, চীনের বিভিন্ন সংস্থার সঙ্গে আপনার ভালো পরিচয় আছে। যদি বছর হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকী, আপনার দৃষ্টিতে চীনের কমিউনিস্ট পার্টি দেশ পরিচালনার ক্ষেত্রে কি কি সফলতা অর্জন করেছে, তাদের গঙ্গ অভিজ্ঞতা লক্ষণীয় বা শিক্ষণীয় বলে আপনি মনে করেন? আজকে চীনা কমিউনিস্ট পার্টির যে ১৭তম বার্ষিকী পালন উপলক্ষে চীনার জনগণ যে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে তাদের দেশকে পরিচালনা করছেন, সেই উৎসব উদ্দীপনার সাথে আমরা বাংলাদেশ থেকেও একজন কমিউনিস্ট হিসাবে আমরা আনন্দ অনুভব করছি এবং সহমর্মিতা প্রকাশ করছি। চীনের জনগণ চীনা কমিউনিস্ট পার্টি নেতা কমরেড শি জিনপিং এর নেতৃত্বে নতুন আধুনিক সমাজতান্ত্রিক বিনিময়ের লক্ষ্যে তারা পরিচালিত হচ্ছে এবং এটাই হচ্ছে আজকে চীনা কমিউনিস্ট পার্টির যে সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই কমিউনিস্ট পার্টি তার স্ফীত লক্ষ্য থেকে, তার মূল লক্ষ্য থেকে বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তার স্ফীত লক্ষ্য থেকে তাদের বিচ্যুত হয়নি। হয়তো তাদের অনেক সময় ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু ত্রুটি বিচ্যুতি থেকে চীনা কমিউনিস্ট পার্টি তারা শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় মূল্যবান দিক হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি যে মার্ক্সবাদকে তারা স্থানীয়করণ করা হয়েছে, স্থানীয়করণ করেছেন। যে স্থানীয়করণের মধ্য দিয়ে তারা চীনা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি থেকে তারা যেমন অভিজ্ঞতা সঞ্চয় করেছে, বিভিন্ন ধরনের যে সফলতা ব্যর্থতা এগুলাকে অনুধাবন করেছে, তেমনি ভাবে তাদের দেশে এটাকে কিভাবে প্রয়োগ করা যায় সেটা রূপান্তর এবং সংস্কারের মধ্য দিয়ে সেটাকে ধারণ করেছে এবং তাদের মতো করে চীনা কমিউনিস্ট পার্টি তাদের মতো করে তারা সাজাইয়ে তাদের অভিষ্ট লক্ষ্যে তারা উপনীত হয়েছে। এটাই হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির বড় সফলতা। আবার আমি চীনা গ্যাস থেকে প্রশ্ন করব, তবে অধ্যাপক দংকে প্রশ্ন করার আগে আমি দর্শকদের কাছে তার পরিচয় দিতে চাই। তিনি ১৯৬০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাড বিশ্ববিদ্যালয়ে গিয়ে রুশ এবং বাংলা ভাষা শিখেছেন। দেশে ফিরে আসার পর তিনি চীনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় বিদ্যালয়ে যোগ দেন। তিনি রুশ এবং বাংলা নিয়ে গবেষণা ও অনুবাদ করেন। বিখ্যাত আন্তর্জাতিক বিষয়ের বিশেষজ্ঞ এবং অনুবাদক। তার অনুদিত এবং পরিচালিত অনেক বই প্রকাশিত হয়েছে। বিশেষ করে রবীন্দ্রনাথের রচনাবলী সহ বহু বাংলা সাহিত্য অনুবাদ করেছেন এবং সুনাম অর্জন করেছেন। এছাড়া বাংলাদেশেও সফর করেছেন মিস্টার দং ইয়াওচেন। আচ্ছা, মিস্টার দং, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রায় বলেন রাষ্ট্র ও রাষ্ট্রের বন্ধুদের ভিত্তি হচ্ছে জনগণের মনের ঘনিষ্ঠতা। চীন ও বাংলাদেশের আদান প্রদানের মধ্যে রাজনীতি অর্থনীতি ছাড়া আরেক গুরুত্বপূর্ণ অংশ হলো সাংস্কৃতিক বিনিময়। আপনি বহু বছর ধরে বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করেন এবং চীনের বহু নবীন গবেষক ও অনুবাদকদের নিয়ে সফলতা পেয়েছেন। এই সম্পর্কে আপনি একটু পরিচয় দেন। আমি অনেক বছর আগে
আমি অনেক বছর আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত বিশ্ববিদ্যালয় লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য বিভাগে ভর্তি হয়ে বাংলা ভাষা শিখেছিলাম। পরে চীনে ফিরে আসি। আমার অধিকাংশ সময় বাংলা সাহিত্য, কবিতা ও রচনা অনুবাদের মধ্য দিয়ে গেছে, যা এখনো অব্যাহত আছে। আমি আমার চীনা বন্ধুদের সঙ্গে এই কাজ করেছি। আমি 8 বার বাংলাদেশ সফর করেছি। এখনো বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে। যেমন ধরুন, বাংলা একাডেমিতে আমার অনেক বন্ধু আছে। আমি অনেকবার ওখানে গিয়েছি। ওখানে অনেক বই প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে বাংলা একাডেমির বন্ধুরা আমাকে অনেক সাহায্য করেছেন, তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রবীন্দ্রনাথের রচনা চীনা ভাষায় অনুবাদ করেছি। আমার মনে আছে, আনন্দীকে সাথে নিয়ে আমি আমার চীনা বন্ধুদের সঙ্গে রবীন্দ্রনাথের রচনাবলী সম্পূর্ণ চীনা ভাষায় অনুবাদ করেছি। 2015 সালে চীনের 1 নম্বর প্রকাশনালয় রেনমিন প্রকাশনালয় এই বইগুলো প্রকাশ করেছে। এবার আমি আবার বড় সাহেবকে আরেকটা প্রশ্ন করি, যে বহু বছর ধরে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বের ফলে চীন ক্রমে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তো আপনি চীনের উন্নয়ন আর চীনের সামাজিক ব্যবস্থাকে কিভাবে মূল্যায়ন করেন? কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন, স্টালিন বা মার্কস বা শি জিনপিং, এনারা কিন্তু ওনারা হচ্ছেন সামাজিক বিজ্ঞানটাকে বিকশিত করেছেন, মার্ক্সবাদটাকে বিকশিত করেছেন। মার্ক্সবাদকে প্রত্যেকটা দেশে স্থানীয়করণ করা হয়েছে, বিশেষভাবে চীন এই ক্ষেত্রে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে মার্ক্সবাদকে স্থানীয়করণ করার ক্ষেত্রে। যে জিনিসটা হচ্ছে যে, এবং এইটার উপর চীন মানে মার্কসিজমটা কিন্তু পূর্ব নির্ধারিত কোন ফর্মুলা, মানে জীবন কাঠামোটা কিভাবে হবে একবারে ছক বাঁধা কোনো জিনিস নয়। এটা কতগুলো থিওরিটিক্যাল জিনিসের উপর, মানে তাত্ত্বিক জিনিসের উপর ভিত্তি করে সমাজকে কিভাবে পরিচালিত করতে হবে এবং সমাজ রাষ্ট্রীয় কাঠামোকে কিভাবে পরিচালিত করবে, মানুষের অর্থনৈতিক সাংস্কৃতিক উন্নয়নটাকে কিভাবে পরিচালিত করতে হবে, সেটার মধ্য দিয়ে মার্ক্সবাদ তা বিকশিত হয়েছে। এবং চীন বিপ্লবের পর মার্ক্সবাদ যেমন এক ধরনের বিকশিত হয়েছে বিশ্বের মার্কসিজমের ক্ষেত্রে, রুশ বিপ্লবের পর অথবা ভিয়েতনাম বিপ্লবের মধ্য দিয়ে যে রকম মার্ক্সবাদটাকে আরো সৃজনশীল ক্ষেত্রে বিকশিত হয়েছে, রূপান্তরিত হয়েছে, সংস্কার হয়েছে কিউবার ক্ষেত্রে, তেমনি ভাবে মার্ক্সবাদ যারা রাষ্ট্র ক্ষমতায় আসেন, বিশেষভাবে গণচীন, মার্ক্সবাদকে তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছেন। বিশেষভাবে সোভিয়েত ইউনিয়নের পতনের পরও চীন এই মার্ক্সবাদের কে বিভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ ব্যাখ্যা করে, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি গুলাকে পরখ করে বা অনুসন্ধান করে, সেগুলাকে কিভাবে থেকে মুক্তি পাওয়া যায়, সেইটাই চীনা কমিউনিস্ট পার্টির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তারা যে ভুল থেকে শিক্ষা নিয়ে শুদ্ধগুলাকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হয়েছে। এখানে যে জিনিসটা হচ্ছে, সাস্টেন ডেভেলপমেন্টের জন্য সাস্টেন লিডারশিপ দরকার। আর সাস্টেন লিডারশিপ থাকতে হলে সেই পার্টি থাকতে হবে। চীনা কমিউনিস্ট পার্টি এমন একটা কমিউনিস্ট পার্টি, বিশ্বে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কমিউনিস্ট পার্টি, সবচেয়ে প্রাচীনতম কমিউনিস্ট পার্টি, এবং ক্ষমতাসীন 70-72 বছর ক্ষমতায় অধিষ্ঠিত রাজনৈতিক পার্টি, একক পার্টি, যেই পার্টি তারা প্রতিনিয়ত দান্দিকতার সহিত, ডাইলেকট্রিক্যালি অর্থাৎ দান্দিকতার সাথে সমাজকে বিশ্লেষণ করে, সমাজের থেকে কি কি জনগণকে, তাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সাথে মাওসেতুং যেমন জনগণের উপর গুরুত্ব দিয়েছেন, তেমনি ভাবে কমরেড শি জিনপিংও জনগণের উপর গুরুত্ব দিয়ে, এবং মার্ক্সবাদকে আরো কিভাবে বিকশিত করা যায় বিজ্ঞানসম্মত ভাবে, সেটাই হচ্ছে সবচেয়ে চীনা কমিউনিস্ট নেতৃত্বের সবচেয়ে বড় কোয়ালিটি। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে করোনার 19 মানে COVID-19 যে ফলে এটা চীনে প্রথম শুরু হয়েছিল, এটা আমাদের দৃষ্টিতে একটা হচ্ছে যে ন্যাচারাল ফেনোমেনা, অর্থাৎ ন্যাচারাল ডিজিজ। এটা এই ডিজিজে চীন কিন্তু তার এই করোনাকে তারা কন্ট্রোল করেছে। কিসের ভিত্তিতে, কি জাদুর বলে তারা কন্ট্রোল করেছে? এটা আলাদিনের চেরাক নয়, এটা চেরাক হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব। তারা কমরেড শি জিনপিং এর নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি উপলব্ধি করেছে এই রোগটাকে মোকাবেলা করতে হলে পার্টিকে ঐক্য থাকতে হবে, এবং পার্টিকে সর্বস্তরে একবার জাস্ট লাইক আপনার
কমান্ড অর্থাৎ রেজিমেন্টেড ওয়েতে পার্টিকে পরিচালিত করতে হবে, এবং সেই ক্ষেত্রে চীনা কমিউনিস্ট পার্টি সফল হয়েছে। আজকে কন্ট্রোল করে, অর্থাৎ তাদের পলিটিক্যাল মোটিভেশন ছিল, চীনা যে জনগণ, চীনা কমিউনিস্ট পার্টির যে আদর্শ, ত্যাগের মহিমা উদ্দীপ্ত, ত্যাগ করার জন্য তারা যে ঝাঁপিয়ে পড়েছিল, হ্যাঁ, কমরেড শি জিনপিং এর আহ্বানে, এবং সেই ফলে চীনা কমিউনিস্ট পার্টি যেভাবে এটা মোকাবেলা করেছে, ওই বিশ্বে অন্য দেশ একমাত্র কমিউনিস্ট সোসাইটি ছাড়া, যেমন কিউবা ধরুন, বা ইভেন ইন্ডিয়া, কেরালা বলুন, এই সমস্ত দেশে যেখানে কমিউনিস্ট, বা ভিয়েতনাম বলুন, যেখানে কমিউনিস্ট মোটিভেশন আছে, তার ইডিওলজিক্যাল অর্থাৎ তাত্ত্বিক চিন্তা চেতনা, আদর্শিক চিন্তা চেতনায় উদ্বুদ্ধ ক্যাডার বাহিনী আছে, তাদের পক্ষে সম্ভব হয়েছে এটাকে মোকাবেলা করার জন্য। কিন্তু পশ্চিমা বিশ্ব তারা কিন্তু এটাকে মোকাবেলা করতে পারেনি, কারণ তারা নির্ভর যেই পদ্ধতিতে তারা নির্ভর করছে, অর্থাৎ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে এটাকে মোকাবেলা করার চেষ্টা করেছে, কিন্তু সেটাকে তারা মোকাবেলা করতে পারেনি। এবং তাদের যে ব্যাংক্রাপসিটা, তাদের যে সিস্টেমের যে ব্যাংক্রাপসি, এই ব্যাংক্রাপসিটা কিন্তু বিশ্বের জনগণের কাছে কিন্তু উদ্ভাসিত হয়েছে। আজকে এই যে করোনা কন্ট্রোলের ক্ষেত্রে তারা যে কত অসহায়, এই অসহায়ত্ব কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমা মডেল, তারা যেটা নিয়ে গর্ব করত, এই মডেল দিয়ে কিন্তু আজকে বিশ্বকে ওইভাবে আগের মতন পরিচালনা করা যেত না। কারণ বরঞ্চ আজকে চীনা মডেল যেটা আজকে দেখা যাচ্ছে, চীনা মডেলের মধ্য দিয়ে কিন্তু চীনা জনগণ আজকে তারা এই করোনাকে মোকাবেলা করেছে, তাদের উৎপাদনকে তারা অগ্রসর করে নিয়ে যাচ্ছে, এবং সামনের দিকে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এটা কিন্তু ব্যাহত হয় নাই। চীনা জনগণ গত 1 বছর ধরে করোনাকে মোকাবেলা করে অর্থনৈতিক বিনির্মাণের ক্ষেত্রে যেভাবে সাফল্য অর্জন করেছে, তাদের রপ্তানির ক্ষেত্রে 72% বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়। তাহলে এটার ভিতর দিয়ে যেটা প্রমাণিত হচ্ছে, করোনা তার অর্থনৈতিক উন্নয়নের কর্মকাণ্ডকে ব্যাহত করতে পারেনি। কমরেড শি জিনপিং এর একটা নতুন তথ্য এসেছে যে গভর্নেন্স সিস্টেম বোথ ফর, এটা রাষ্ট্রের জন্য হোক, পার্টির জন্য হোক, এই গভর্নেন্স সিস্টেমটা যদি আপনার ঠিক থাকে, তাহলে এই ক্ষেত্রে পার্টিকে অর্থাৎ রাষ্ট্রকে, সমাজকে সামনের দিকে অগ্রসর করে, অর্থাৎ চূড়ান্ত লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্য হচ্ছে আধুনিক সমাজতান্ত্রিক বিনির্মাণ, সেই লক্ষ্যে অগ্রসর করে নিয়ে যেতে খুব সহজ হবে। চীনা কমিউনিস্ট পার্টি সম্পর্কে আপনার অনেক ধারণা আছে। তো আমি যে যখন আপনি চীন সফর করেন, তখন আপনি চীনের বিভিন্ন সময়ের শীর্ষ নেতাদের সাথেও সাক্ষাৎ করেছেন। তো আপনার কাছে তাদের কোনো সুখ স্মৃতি আছে? এবং আপনি আছে একটু বলবেন? আছে, সেটা বলবো। সেটা হচ্ছে যে বিশেষভাবে 2016 সালের অগাস্ট মাসে আমরা 14 দলের পক্ষ থেকে আমরা চীনে গিয়েছিলাম। আমাদের নেতা ছিলেন আশরাফ সাহেব, প্রয়াত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার মন্ত্রী জনাব আশরাফ সাহেব আমাদের নেতা ছিলেন। তখন আমাদের চীন যখন গেছি, ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট যে মাননীয় মন্ত্রী সংতাও, কমরেড সংতাও, ওনার সাথে আমাদের একটা বৈঠক ছিল। সেই বৈঠকে আমাদের লিডার ছিলেন হচ্ছে আশরাফ সাহেব, কাছে প্রথম উনি বক্তব্য দিলেন। তারপর কমরেড সংতাও বললেন যে, ডেপুটি লিডার ছিলাম আমি, আমাকে বললেন যে আপনার বক্তব্য কি? আমি আমার দেশের বক্তব্য, দেশের সিচুয়েশন বললাম, এবং আমরা বললাম যে আমাদের দেশে যদি আমাদের চীন দেশের মাননীয় প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট শি জিনপিং যদি সফর করেন, তাহলে বাংলাদেশের জনগণ আমরা খুব খুশি হব। শুনে উনি বললেন যে ঠিক আছে, দেখা যাক। পরবর্তীকালে দেখা গেল যে ঠিকই আমাদের কমরেড শি জিনপিং অক্টোবর মাসে সম্ভবত 14 তারিখ বাংলাদেশ সফর করেছিলেন, এবং ওনার সাথে আবার আমার দেখা হয়েছিল বঙ্গভবনে, যখন ওনার সম্মানে একটা পার্টি দেওয়া হয়েছিল আমাদের মাননীয় রাষ্ট্রপতি, তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকেও দাওয়াত দিয়েছিলেন। যদিও আমি মন্ত্রীর মধ্যে ছিলাম না, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাকে দাওয়াত দিয়েছিলেন। এবং
সেখানে যেমন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কমরেড শি জিনপিং এর সাথে পরিচয় করে দিলেন, এবং দুভাষী যখন বললো যে উনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মার্জবুদুল আলম বাদী, উনি অনেকক্ষণ কমরেড শি জিনপিং আমার সাথে অনেকক্ষণ হ্যান্ডশেক করলেন। আর মানে মোর দেন এ মিনিট আই ওয়ান্ট টু সে, হ্যাঁ আরেকক্ষণ। দ্যাট ওয়াজ মাই ভেরি, ওইটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে অন্যতম সুখ স্মৃতি, যে কমরেড শি জিনপিং এর সাথে এইভাবে মোলাকাত করার মধ্য দিয়ে আমার যে মানে মার্কসিজম মানে বিপ্লবী চেতনা আরো অনুপ্রাণিত হয়েছে। এইটা যখন মাঝে মাঝে আমি স্মরণ করি, এখন যখন বলার সময় আমি স্মরণ করছি, স্টিল আমি অনেক পুলকিত, নিজকে খুব পুলকিত অনুভব করছি, আনন্দ অনুভব করছি, উৎসাহিত হচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার জীবনের সুখ স্মৃতি। অনেকে এমন সুযোগ জীবনেও পায় না। এটা আমি তা শুনেও একটু মনে কেমন একটু এক্সাইটিং হচ্ছে। তো আপনি বর্তমান যে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বকে কিভাবে মূল্যায়ন করেন, আপনি একটু বলেন। কমরেড শি জিনপিং হচ্ছে আমার দৃষ্টিতে, এবং আমার সৌভাগ্য হয়েছিল 2017 সালে আমি কমরেড শি জিনপিং ছাত্র অবস্থায় ইউনিয়নের যে জায়গাতে উনি কৃষকদের সাথে সংগঠন করেছেন, বিভিন্ন রকম সমস্যার সমাধান করেছেন, ওই জায়গাতে ওই গুহাতে আমার যাবার সৌভাগ্য হয়েছিল। আমি যে জিনিসটা ওনার উপলব্ধি করছি, সেই জিনিসটা হচ্ছে যে ওনার সবচেয়ে বড় সফলতা একটা জিনিস হচ্ছে, উনি যে চীনা জনগণকে একটা পুনরুত্থানবাদ, যে পুনরুত্থানবাদের দ্বারা উনি আবিষ্ট করেছেন, অর্থাৎ অনুপ্রাণিত করেছেন, এবং সেটার মধ্য দিয়ে এবং তাদের চীনা জনগণকে একটা স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নটা হচ্ছে আধুনিক সমাজতন্ত্রের স্বপ্ন। 19তম কংগ্রেসের 5ম প্লেনারি সেশনে তারা 5ম বার্ষিকী 2021 সাল থেকে যে পঞ্চবার্ষিকী শুরু হয়েছে, পঞ্চবার্ষিকীর রূপরেখা 2035 সাল পর্যন্ত এবং 2035 সাল থেকে 2050 পর্যন্ত এই যে রূপরেখাগুলো তৈরি করেছেন, এই রূপরেখার মধ্য দিয়ে যে জিনিসটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আজকে 2021 সাল থেকে 2035 সাল পর্যন্ত ওনারা হচ্ছেন যে চীনা বৈশিষ্ট্য মোতাবেক সমাজতন্ত্র, আবার 35 সাল থেকে হচ্ছে মডার্ন সোশ্যালিস্ট কান্ট্রি। এটা চীনা বৈশিষ্ট্য নয়, একটা বিজ্ঞানসম্মত যে সমাজতন্ত্র, সেই লক্ষ্য নিয়ে কিন্তু চীনা জনগণকে উনি উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছেন। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে অনুপ্রেরণার বিষয়। এবং আমার মনে হচ্ছে এত কিছুর পরও এখানে আমি একটা কথা বলতে চাই এই প্রাসঙ্গিক ভাবে, যে হয়তো চীনা যে বিভিন্ন রকম সংস্কার হচ্ছেন, আধুনিকায়ন করা হচ্ছে, রূপান্তর করা হচ্ছে, তো এই সমস্ত জিনিসগুলোকে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ কিছু পিছনে 1 স্টেপ ফরওয়ার্ড যায় আর 2 স্টেপ আবার ব্যাকওয়ার্ডের দিকে আসেন, পিছিয়ে আসেন, এই সমস্ত জিনিসগুলোর ভিতর দিয়ে পশ্চিমা বিশ্ব অনেকে মনে করেছিল যে চীনা হয়তো রাশিয়ার মতন অর্থাৎ একটা রূপান্তর ঘটবে, কিন্তু তারাই এখন বলছে চীনের যে ওই রূপান্তর হবে না। চীন তার নিজস্ব বৈশিষ্ট্য মোতাবেক সমাজতান্ত্রিক বিনির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে এবং চীন এই জায়গায় সফল হবে। এবং সেই জন্য আজকে পশ্চিমা বিশ্বরা এক হয়ে চীনের বিরুদ্ধে অহেতুক ষড়যন্ত্র চক্রান্ত করছে, বিভিন্ন ইস্যু সৃষ্টি করি, বিভিন্ন ধরনের বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি কমরেড শি জিনপিং এর নেতৃত্বে বলিষ্ঠ, দক্ষ এবং যে গণতান্ত্রিক, উনি গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ কমরেড শি জিনপিং, উনার নেতৃত্বে চীন যে বিনির্মাণের দিকে অগ্রসর হচ্ছে, এটাকে রোখার কারো সাধ্য নাই। 1917 সালে কমরেড শি জিনপিং যে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দোভাস গেছিলেন, সুইজারল্যান্ডের দোভাসে, যেখানে ট্রাম্প যান নেই, বিশ্ব অর্থনীতি
নিউ লিবারালিজম বলেন বা এই সমস্ত কয়েনেজ গুলা আবিষ্কার কিন্তু পশ্চিমা বিশ্ব, কিন্তু সেখানে যান নাই হলো আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প। কিন্তু দেখুন, মার্কসিজমের একটা কথা আছে, দুনিয়ার মজদুর এক হও, এবং কমরেড শি জিনপিং সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সে বহুভাষে উনি বলেছিলেন যে এই যে বিশ্ব অর্থনৈতিক যে পতাকা, এই পতাকাটা আমরা ধারণ করব, সেই লক্ষ্যে উনি অগ্রসর হয়েছেন। অর্থাৎ আজকে গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশনটার কিন্তু মর্মার্থ হচ্ছে যে চীনা কমিউনিস্ট পার্টি সঠিকভাবে উপলব্ধি করেছে, এবং সেই গ্লোবালাইজেশনটাকে যে অগ্রসর করে নিয়ে যাবার জন্য কিন্তু তারা রাষ্ট্র টু রাষ্ট্র, প্রতিটি রাষ্ট্রের সাথে, প্রতিবেশীর সাথে দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে উন্নত করতে চায়। এবার আমি মিস্টার দং ইয়োচেনকে প্রশ্ন করব। মিস্টার দং, আপনি তো উল্লেখ করেছেন আপনি বাংলাদেশ অনেকবার সফর করেছেন, এখনো মনে আছে? তো বাংলাদেশের বন্ধুদের সঙ্গে আপনি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, এবং আপনি মনে করেন যে সংস্কৃতির কোন কোন ক্ষেত্রে চীন ও বাংলাদেশের বিনিময় ও সহযোগিতা জোরদার করা যায়? 好的我第一次去孟加拉国的是2008年。 2008 সালে আমি প্রথমবার বাংলাদেশে গিয়েছিলাম। তখন আমি প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগের প্রফেসর সৌমিত্র সরকারের সঙ্গে প্রথম পরিচয় হয়। বাংলা সাহিত্য গবেষণার ক্ষেত্রে তিনি আমাকে অনেক সাহায্য করেছিলেন। তার অনেক বই আমাকে উপহারও দিয়েছেন। সৌমিত্র সরকারের বয়স কম, তবে মানুষ খুব ভালো এবং অতিথি পরায়ণ। আমি তার বাসায় গিয়েছিলাম। বাংলা ভাষার কি কি বই পড়ার দরকার এ বিষয়ে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। তাছাড়া বাংলা একাডেমির বেশ কয়েকজন সাবেক মহাপরিচালক আমার ভালো বন্ধু। বিশেষ করে আমি শেষবার বাংলাদেশ সফরের সময় শামসুজ্জামান সাহেব আমাকে সাহায্য করেছেন। আমি সেখান থেকে অনেক বইও কিনেছি। আমি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সব বই কিনে চীনে এনেছি। আমি মনে করি চীন ও বাংলাদেশের সরকারি পর্যায়ের শীর্ষ নেতাদের পারস্পরিক সফর আর রাজনৈতিক দলের বিনিময় ছাড়া দুদেশের সম্পর্কের ভিত রচনা করা সম্ভব নয়। প্রেসিডেন্ট শি জিনপিং ঠিকই বলেছেন যে সাংস্কৃতিক বিনিময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক বিনিময় খাতে এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুই দেশের প্রধান প্রধান সাহিত্যকর্ম, উপন্যাস, কবিতা, নাটকগুলো অনুবাদ করা। অনুবাদের মাধ্যমে দুদেশের জনগণ অন্য দেশের সাহিত্যের মূল্য বুঝতে পারেন। সাহিত্যকর্মের মাধ্যমে অন্য দেশের জনগণের আসল জীবন সম্পর্কে জানতে পারবেন। এভাবে দুদেশের জনগণের মৈত্রী গভীরতর হয়। আমি মনে করি ভবিষ্যতে এক্ষেত্রে আমাদের সহযোগিতা জোরদার করা প্রয়োজন। অন্যদিকে অন্য দেশে শিক্ষার্থী পাঠানো। আশা করি চীন সরকার আরো বেশি চীনা শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় শেখার জন্য বাংলাদেশে পাঠাবে। এর পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীরাও চীনে এসে শিক্ষা গ্রহণ করবেন। এভাবে সাংস্কৃতিক পর্যায়ের আদান প্রদান জোরদার হতে পারে, যা দুদেশের জনগণের বন্ধুত্বের ভিত্তি মজবুত করবে। প্রকাশনা খাতে আমাদের অনেক ঘাটতি রয়েছে। যেমন চীনে বাংলা ভাষা পণ্ডিতদের সংখ্যা খুব কম, তবে আগের চেয়ে অগ্রগতি হয়েছে। এখন চীনে 6টি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু রয়েছে। এটা অবশ্যই এক আনন্দের বিষয়। আমি বিশ্বাস করি ভবিষ্যতে চীনে আরো বেশি লোক বাংলা ভাষা বুঝবেন। কেবল এমন শিক্ষার্থী থাকলে বাংলা সাহিত্য চীনের সাধারণ পাঠকের কাছে পৌঁছতে পারবে। তাছাড়া আশা করি আরো বেশি বাংলাদেশি শিক্ষার্থী চীনে এসে চীনা ভাষা শিখবেন এবং চীনের প্রাচীনকাল ও আধুনিক কালের সাহিত্য বাংলাদেশি পাঠকদের কাছে তুলে ধরবেন। এভাবে দুদেশের জনগণ সত্যি সত্যি অপর দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। আমাদের মৈত্রীর ভবনের ভিত্তি এভাবে স্থাপিত হবে, এটাই আমার বিশ্বাস। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে কথা বলছিলাম বাংলাদেশ ও চীনা কমিউনিস্ট পার্টি নিয়ে। বিরতির পর আপনাদের আবারও স্বাগত চ্যানেল ফোকাস অনুষ্ঠানে। তো একটু আগে মিস্টার দং আমাদেরকে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় জোরদার করার নানা প্রস্তাব করেছেন। এবার আমি তাকে চীনা কমিউনিস্ট পার্টি সম্পর্কে প্রশ্ন করতে চাই। 4টি বছর যেহেতু চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার 100তম বার্ষিকী, এটা চীনের ঐতিহাসিক উন্নয়নের একটি উল্লেখযোগ্য ঘটনা। বাংলাদেশি দর্শকরা জানেন চীন হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশ। কিন্তু চীনের উন্নয়নে কমিউনিস্ট পার্টি কি কি ভূমিকা পালন করেছে? আমি অনুরোধ করি মিস্টার দং খুব সংক্ষেপে এটা একটু বলে দেন।
好的啊。 প্রথমে আমি বলবো যে আমাদের পার্টির শক্ত ও বুদ্ধিমান নেতৃত্ব। দ্বিতীয়ত আমি বলবো চীনা জনগণ অনেক পরিশ্রমী, বিশ্বের প্রতি আমাদের সহিষ্ণুতা রয়েছে। আমরা শান্তিকামী তবে ভীতু নই। আমরা নিজেই ঝামেলা সৃষ্টি করি না, কিন্তু কোনো ঘটনা ঘটলে আমরা ভয়ও করি না। অন্য দেশ বা জাতির পথ বা উন্নয়নকে সমর্থন করি। আমরা জোর করে নিজের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দিই না। এটা আমরা প্রায়ই আমাদের বিদেশি বন্ধুদের বলি। চীনা জাতির সভ্যতা সুদীর্ঘকালের, নিজের আলাদা বৈশিষ্ট্য আছে। আমি চীনা ভাষার উদাহরণ দিই, যেমন কম্পিউটার, এটা ইংরেজি শব্দ। বাংলাদেশ সহ অনেক দেশ সরাসরি এই ইংরেজি শব্দ ব্যবহার করেন, তবে চীনারা এই শব্দ ব্যবহার করেন না। আমরা কম্পিউটারকে বলি ডিয়ান নাও, এর অর্থ হলো বৈদ্যুতিক মাথা। আর বাইসাইকেল এর চীনা ভাষা হচ্ছে জি সিংছে, অর্থাৎ নিজেই পরিচালিত বহন। কয়েক হাজার বছর পার হলেও চীনা ভাষা ও শব্দের তেমন পরিবর্তন হয়নি। তা নিয়ে প্রাচীনকালের গবেষণা করা যায়। এটাও চীনের সংস্কৃতির একটি ভালো দিক। 这就是我的一种感慨。 আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দিরু পরশেপ, তো চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ ও পরীক্ষিত প্রতিবেশী দেশ। দুদেশের সুসম্পর্ক অনেক বছরের। তো 2021 সাল হচ্ছে চীনের যততম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা প্রথম বছর। বলা যায় চীনের ঐতিহাসিক নতুন যাত্রা শুরু হয়েছে। পারস্পরিক বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সহযোগিতা কিভাবে আরো জোরদার করা যায়, যেন দুই দেশে উপকৃত হতে পারে। আপনার মন্তব্য কি? অর্থনীতি হচ্ছে সমাজের ভিত্তি, রাজনীতি হচ্ছে তার ঘনীভূত প্রকাশ, আর সংস্কৃতি হচ্ছে অর্থনীতি এবং ওই রাজনীতির প্রতিফলনটাই হচ্ছে সংস্কৃতি। আমাদের দেশের যে অর্থনৈতিক কাঠামো আছে, এই অর্থনৈতিক কাঠামোর মধ্যে যে সিস্টেমটা আছে, এই সিস্টেম আমরা উন্নয়ন চাই, আমরা শিল্প সমৃদ্ধ বাংলাদেশ চাই, ডিজিটাল বাংলাদেশ চাই, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, সেটা আমরা চাই। এবং আমাদের দেশের দারিদ্রতা থেকে আমাদের দেশের জনগণ মুক্ত হোক, এটা আমরা চাই। এবং এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যে আর্থসামাজিক ব্যবস্থা আছে, এই আর্থসামাজিক ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের দেশে চীনের সাথে আমাদের দেশে আর্থসামাজিক ব্যবস্থার পার্থক্য হচ্ছে, এখানে চীনের কমিউনিস্ট পার্টি বা আর্থসামাজিক অবস্থানটা কাজ করে রাষ্ট্রের জন্য, আর এখানে হচ্ছে আমাদের শ্রেণীর জন্য, একটা গোষ্ঠীর জন্য। এখানে যত গভর্নমেন্ট পলিসি নেওয়া হয় একটা গোষ্ঠীকে স্যাটিসফাই করে হয়, একটা শ্রেণী, অর্থাৎ আমাদের ভাষায় বুর্জুয়া শ্রেণীকে। কিন্তু তারপরও অর্থনৈতিক উন্নয়ন যখন হবে, যে অর্থনৈতিক উন্নয়ন, যেমন চীন আমাদেরকে পদ্মা সেতু বিনির্মাণে সাহায্য করেছে, টেকনোলজি দিয়ে সাহায্য করেছে, চীন আমাদের টানেল করে দিচ্ছে, চীন আমাদের অনেকগুলো ব্রিজ করে দিচ্ছে, চীন আমাদের শিল্প অঞ্চলগুলোকে তারা তৈরি করতেছে বা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতেছে, কাজে অর্থনৈতিক বিনিয়োগ করতেছে। শুধু চীনের একটা যে জিনিসটা আমি বলতে চাই, তারা অর্থনৈতিক বিনিয়োগে যেমন তাদের প্রাধান্য দিতে হবে, তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য তার বাণিজ্য দিতে হবে। বাংলাদেশের যে 18 কোটি লোকের, যে 17-18 কোটি লোকের যে চাহিদা, এই চাহিদাকে ফুলফিল করার জন্য চীনকে অ্যাডভান্স চিন্তা করতে হবে এবং এখানে এমপ্লয়মেন্ট জেনারেটের জন্য বিনিয়োগ করতে হবে। সেই বিষয়টাও চীনকে কোন কোন সেক্টরে বিনিয়োগ করলে আমাদের পারস্পরিক ভাবে লাভবান হবে সেটা চিন্তা করতে হবে। চীনকে চিন্তা করতে হবে আমাদের টেকনোলজিক্যালি ডেভেলপ করার জন্য। চীন তো টেকনোলজিক্যাল অনেক অ্যাডভান্স, এবং সেই টেকনোলজিক্যালি চীন বাংলাদেশকে যে ম্যান পাওয়ার, যে বিশেষভাবে ছাত্রদের মধ্যে আমাদের স্কলারশিপটাকে বেশ বৃদ্ধি করতে হবে, যাতে টেকনোলজিক্যাল ক্ষেত্রে চীনা বাংলাদেশের জনগণ চীনে শিখতে পারে এবং সেটা বাংলাদেশে এটা কাজে লাগাতে পারে। এবং আমাদের যে কালচারাল ফিল্ড গুলাকে, যে এক্সচেঞ্জ, এই জায়গাগুলাকে আমাদের আরো শ্রীবৃদ্ধি করতে হবে। আমি ইতিপূর্বে আরেকটু বলেছি, আমাদের প্রশাসনিক ক্ষেত্রে, সামরিক বেসামরিক ক্ষেত্রে ট্রেনিংটাকেও আমাদের আরো বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা যে জায়গাটা বসবো এটাতে আমরা লাভবান হব এবং চীনের সাহায্য নিয়ে আমরা একটা স্বাধীন দেশ হিসাবে, যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বপ্ন সোনার বাংলা, যে জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী চেষ্টা করছেন,
এইটাকে মনে প্রাণে, সেইটা অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কাজেই আমরা মনে করি চীন আর বাংলাদেশের সম্পর্ক হচ্ছে এক অন্যের পরিপূরক, এবং চীনের যে বিশাল মার্কেট এখন ডেভেলপ করছে, চীনের যে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, এটা সাইজ এখন অনেক বড়, ইউরোপ থেকে বড় হয়ে যাচ্ছে, ইভেন আমেরিকা থেকে অনেক বড় সাইজ হচ্ছে চীনের। এই বিরাট মার্কেট হয়ে যাচ্ছে, এই মার্কেটে বাংলাদেশের অ্যাক্সেস সুযোগ দিয়েছে। এটা আরো যদি সুযোগ বৃদ্ধি করা যায়, তাহলে আমার মনে হচ্ছে যে এখানে আমাদের সম্পর্কের ক্ষেত্রে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরো বেশি উন্নতি হবে। এখানে আমাদের সম্পর্ক কিন্তু 1 বছর 2 বছরের নয়, আমরা চিন্তা করছি এই সম্পর্কটা আরো উত্তর আরো যাতে বিশ্বের লং টাইম, আরো 10 বছর, 15 বছর, 20 বছর, ইভেন 2050 সালে আমাদের চীন বাংলাদেশ কি সম্পর্ক হবে, এইটাও এখন থেকে যদি আমরা ভিজুয়ালাইজ করি, অর্থাৎ এটাকে দেখতে পারি, আমাদের দূরদৃষ্টি দিয়ে এটা যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের দেশের জনগণ খুব লাভবান হবে। আমাদের যে সামাজিক ব্যবস্থা থাকুক না কেন, আমরা বিপ্লব করতে না পারলেও আমাদের দেশের জনগণের অনেক সমৃদ্ধির সোপান সৃষ্টি হবে। ধন্যবাদ। আমরা তো দেখেছি, আমার নিজে চোখে দেখেছি বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের পরিবর্তন। এবার আমি মিস্টার ডংকে প্রশ্ন করি। তো ডং সাহেব বয়স এখন 80 বছরেরও বেশি। তিনি নিজে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা ও উন্নয়ন দেখেছেন, নিজে অংশ নিয়েছেন এবং অনুভব করেছেন চীনের নানা পরিবর্তন। তো আপনি মনে করেন আগের তুলনায় চীনের সবচেয়ে বড় পরিবর্তন কি, এবং চীনাদের জীবনযাপনে কি কি পরিবর্তন এসেছে? 好的，我大概经历了3个时代。 যদি গণপ্রজাতন্ত্রী চীনের বিপ্লব ও নির্মাণ কাজকে মহাসাগরে ভেসে যাওয়ার এক মহান জাহাজ হিসেবে ভেবে দেখেন, তাহলে চীনা কমিউনিস্ট পার্টি হচ্ছে এই মহান জাহাজের নেভিগেটর বা হেলসম্যান। চীনা কমিউনিস্ট পার্টি দেশকে পরিচালনার সময় হেলসম্যানের ভূমিকা পালন করে সব সময় দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, আমরা সব সময় স্থির মন নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে চাই। আমার বয়স 80-র ওপর। গেল 100 বছরের ইতিহাস দেখে চীনা কমিউনিস্ট পার্টির প্রতি আমার এই ধারণা জন্মেছে। আমাদের এই পার্টি অনেক কঠিন অবস্থা অতিক্রম করেছে, তবে তার শক্ত নেতৃত্বের কারণে আমাদের এই বড় জাহাজ যে কোনো অবস্থায় অতিক্রম করতে পারবে। আমি প্রায় 3টি প্রধান যুগ পার করেছিলাম। তা হচ্ছে পুতুল, মানচুকু, কুওমিনতাওয়ের শাসন যুগ আর 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা। এরপর আমি গণপ্রজাতন্ত্রী চীনের নির্মাণের নানা পর্যায়েও দেখেছি। এখন আমার বয়স 84 বছর। আমি নিজেই দেখেছি চীনে সত্যি সত্যি আকাশ পাতাল পরিবর্তন সাধিত হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা জনগণ একসাথে চীনের রাষ্ট্রীয় অবস্থার সঙ্গে খাপ খাইয়ে এক বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিকতামূলক উন্নয়নের পথ খুঁজে বের করেছে। এ পথ খুঁজে বের করার প্রক্রিয়ায় আমরা মূল্যও দিয়েছি। একসময় আঁকাবাঁকা পথ ছিল। ভালো দিক হলো আমাদের এক মহান পার্টি নিজের ভুল ত্রুটি যখন বোঝে, তখন আবার স্বয়ংক্রিয়ভাবে শুধরে সব সময় সঠিক পথে এগিয়ে যায়। আগে চীন খুব দরিদ্র ছিল, এখন প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি লক্ষ্যযুক্ত দারিদ্র্য বিমোচনের টার্গেট তুলে নিয়েছে। 3 বছর পরিশ্রমের পর চীনের 82টি জেলার 17 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন, অর্থাৎ তাদের খাওয়া দাওয়া ও কাপড়ের সমস্যা নেই। তাদের বাড়িঘর, শিক্ষা গ্রহণের সুযোগ এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত হয়েছে। আমি মনে করি এটাই এক অসাধারণ পরিবর্তন। চীনের 5000 বছরের ইতিহাসে খুব ধনী সম্রাটও ছিল, যেমন ছিং রাজবংশের খাংছিয়ান শাসনামলের অবস্থা অত্যন্ত ভালো হলেও ভিক্ষুক ছিল, কিন্তু চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দারিদ্র্য দূর হয়েছে। বর্তমান অন্য দেশের অবস্থা চিন্তা করুন। শিল্পোন্নত দেশ ছাড়া বিশ্বে অনেক উন্নয়নশীল দেশ রয়েছে, এমন কোনো দেশ নেই যে একেবারে দারিদ্র্যমুক্ত হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির উদ্দেশ্য হলো সাম্যবাদ বাস্তবায়ন করা, পৃথিবীতে যে কোনো দেশের যে কোনো জাতির লোক দারিদ্র্য থেকে মুক্তি পান। এর জন্য আমরা অনেক প্রচেষ্টা চালিয়েছি। আমরা আশা করি অন্য দেশের বন্ধুরাও ধাপে ধাপে দারিদ্র্যমুক্ত হবে, জনগণ সবই সুখী জীবনযাপন করবেন। তাছাড়া চীন বিজ্ঞান ও প্রযুক্তির দিকেও অনেক অগ্রগতি অর্জন করেছে। আমি মনে করি চীনে বসবাসরত বয়স্কদের জীবন সত্যি আনন্দময়। আমি এসব পরিবর্তন দেখে অনেক খুশি। আমি প্রায়ই আমার বন্ধুদের বলি, আমার মতো বয়সী বৃদ্ধ চীনের সোনালী যুগে আছি। আমাদের কপাল ভালো। 好的，谢谢。 আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি শেষ প্রশ্ন দিদি বড়ুয়া সাহেবকে জিজ্ঞেস করব।
তো চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকী উপলক্ষে আপনি কি কোনো শুভাকাঙ্ক্ষা জানাবেন? এছাড়া চীনের ভবিষ্যৎ উন্নয়নের প্রতি আপনার প্রত্যাশা কি? চীনা কমিউনিস্ট পার্টির ১০০তম বার্ষিক অনুষ্ঠানে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সহজে অংশগ্রহণ করতে পারছি এবং আপনাদের রেডিও বেজিংকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি, যে আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি বলেছি যে চীনা কমিউনিস্ট পার্টি মার্কসিজমকে স্থানীয়করণ করছেন, বিকশিত করেছেন এবং যুগোপযোগী এটা পরিবর্তন করেছেন, ওখান থেকে শিক্ষা নিয়েছেন, যার ফলে সামনের দিকে গিয়েছেন। যেমন হচ্ছে যে আমাদের চীনা কমিউনিস্ট পার্টি একটা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন সোশ্যালিস্ট মার্কেট ইকোনমি, যে সোশ্যালিস্ট মার্কেট ইকোনমি এবং শান্তিপূর্ণভাবে উন্নয়ন, এটা একটা বিরল দৃষ্টান্ত। এটা ওয়ার্ল্ডে একমাত্র চীনেই এটা সম্ভব হয়েছে। এবং আজকে চীন যে আধুনিকায়ন করা হচ্ছে বা আধুনিক সমাজতন্ত্রের স্বপ্ন দেখাচ্ছে, এইটাই মূলে যে জায়গাটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। হয়তোবা বিশ্ব কথা বলছে আগামী 5 বছর পর চীন যত বিশ্বে 1 নম্বর অর্থনৈতিক জায়ান্ট হবে এবং আমাদের বিশ্বাস চীনা কমিউনিস্ট পার্টি তার চাহিদা মোতাবেক, তার প্রয়োজনীয় চাহিদা মোতাবেক এটাকে সংস্কার করবেন। কমরেড শি জিনপিং এর নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি তাদের অর্থনৈতিক বিনির্মাণ, রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক অবস্থান, সমস্ত কিছু এই যে বিনির্মাণ, এই যে সংস্কারের মধ্য দিয়ে তারা আরো কমফোর্টেবল লাইফ, সমাজকে কিভাবে তারা আরো উন্নততর জীবনযাত্রা, সুখী সমৃদ্ধিশালী জীবনযাত্রা দিতে পারেন, সেই দিকেই কিন্তু চীনা কমিউনিস্ট পার্টি মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে চীনা কমিউনিস্ট পার্টি আরেকটা ঐতিহাসিক কাজ করবেন আমার দৃষ্টিতে। সেই ঐতিহাসিক কাজটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লব, সেটার মূল নেতৃত্ব দেবে হচ্ছে চীন। অর্থাৎ আগামী যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে যে অটো সিস্টেম ডেভেলপ করবে, কম্পিউটার সিস্টেম বা আপনার আমাদের যে অটো সিস্টেম, সর্বত্র যে অটো সিস্টেম ডেভেলপ করবে, সে অটো সিস্টেমের মূল চালিকা শক্তি কিন্তু একমাত্র চীন বা অন্যান্য দেশ হবে, কিন্তু তার সম্মুখে থাকবে, নেতৃত্ব দেবে হচ্ছে চীন। এবং এটাই হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় অর্জন। এবং এই অর্জনটাকে তারা ধারণ করে আধুনিক সমাজতন্ত্র বিনির্মাণ করবে চীন 2000, যেটা হলো যে একটা হচ্ছে যে চীনা কমিউনিস্ট পার্টির জন্য, এটা হলো চীনা কমিউনিস্ট পার্টির 100তম প্রতিষ্ঠা বার্ষিকী এখন হবে। আর 1949 সালে নয়া চীনের 100তম প্রতিষ্ঠা বার্ষিকী হবে। সেই নয়া চীনের 100তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চীন একটি আধুনিক সমৃদ্ধ সমাজতান্ত্রিক দেশ রূপান্তরিত হবে। এটাই হচ্ছে আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা, আমাদের আশা। এবং কমরেড শি জিনপিং নেতৃত্বে এটা অনেক দূর আগে যাবে বলে আমাদের বিশ্বাস। আজকে কমিউনিস্ট পার্টির 100তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চীনা কমিউনিস্ট পার্টির যে কমরেড শি জিনপিং সহ সকল স্তরের কমরেডদেরকে আমরা আবারও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি, চীনা জনগণকে অভিনন্দিত করছি। এবং তাদের নেতৃত্বে চীন যদি বিশ্বের দরবারে একটা এক্সাম্পল হিসাবে থাকে, সে উদাহরণ হিসাবে থাকে, সমাজতন্ত্র সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। বিজ্ঞান যেমন সবসময় বিকশিত হচ্ছে, মার্ক্সবাদ, লেনিনবাদ, মাও সেতুংয়ের চিন্তাধারা, শি জিনপিং এর চিন্তা চেতনা আরো সমৃদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবে কমিউনিস্ট পার্টি জয় সমাজতন্ত্র। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই প্রত্যাশা, আপনার এই শুভাকাঙ্ক্ষা জন্য ধন্যবাদ, এবং আশা করি এটা ভবিষ্যতে একদিন আসলে বাস্তবায়িত হবে এবং আপনি আমাদের চিরদিনের বন্ধু। ধন্যবাদ।
আজকে খুব খুশি হলাম আমাদের দুজন সিনিয়র গেস্ট এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এবং তাদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথাও শুনেছি। তাদের জীবনে সমৃদ্ধ অভিজ্ঞতা আছে। আশা করি ভবিষ্যতে আমাদের অনুষ্ঠানে তারা আবার আসবেন এবং অন্য বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। আচ্ছা, আজকে চ্যানেল ফোকাস অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের সাম্যবাদী দল মার্ক্সবাদী লেনিন পার্টি এর সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং চীনে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যাপক দং ইয়োচেনকে ধন্যবাদ জানাই। দর্শক, চ্যানেল ফোকাস অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি পরস্পরের ভাব ও তথ্য বিনিময়ের মাধ্যমে চীন ও বাংলাদেশের বন্ধুত্ব ও বিনিময় আরো জোরদার হবে। দুদেশের জনগণের মৈত্রী আরো বাড়বে। এই প্রত্যাশায় শেষ করছি আজকের চ্যানেল ফোকাস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.